গুলো আমি ক্লাস ম্যাথগুলো আমি ক্লাস টাইমে করতে চাচ্ছি না আসলে। ম্যাথের জন্য আপনারা অঙ্কগুলি দেখবেন আর কি। হ্যাঁ, এটা হলো এক্সাম্পল 5.1 এবং পরেরটা মানে 5.2। তো এগুলো নিজেরা দেখেই পারার কথা। যদি না পারেন তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আর ম্যাথের জন্য আমরা আলাদা ক্লাস করব, যেখানে আপনারা হাতে হাতে অঙ্ক করবেন আর কি। তো স্লাইডে একটা অঙ্ক দেওয়া আছে, দেখেন, এটা একটু আমরা দেখে যাই। খুব সহজ একটা অঙ্ক। অঙ্ক নিয়ে আসলে আলোচনা করতেছি না। এই ওসিসি কার্ভের উপরে অঙ্ক এবং এসসিসি কার্ভের উপরে ওই সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড ব্যবহার করে কিভাবে আমরা এক্সেসটা বের করতে পারি। ভেরি সিম্পল একটা ম্যাথ। পরের ম্যাথটাও সেটার উপরেই মোটামুটি। ওকে, সো আজকের আমাদের টপিক যেটা আমরা শুরু করব, which is very important, parallel operation of a synchronous generator. Okay. আপনারা হয়তো অলরেডি এই উইকেই এটার এক্সপেরিমেন্ট করেছেন, প্যারালেল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর। সো প্যারালেল অপারেশন বলতে আসলে আমরা কি বুঝি? ওকে, এটা হলো প্রথম কোশ্চেন। সো আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যারালেল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর, অ্যান্সারটা কি হবে? সহজ বাংলায় যদি আপনি বলতে চান, তাহলে দুই বা ততোধিক জেনারেটর যদি একটা কমন বাসে কানেক্টেড থাকে এবং দে আর সাপ্লাইং দ্য কমন লোড, ইন দ্যাট কেস এটাকে আমরা প্যারালেল অপারেশন বলতে পারি। এবং প্র্যাকটিক্যালি কি হয় দেখেন, আমি আপনাদের এই ক্লাসের শুরুতে বলেছিলাম ওয়ান পাওয়ার সিস্টেম, ওয়ান সিনক্রোনাস গ্রিড, ওয়ান ফ্রিকোয়েন্সি, তাই না? তার মানে হলো আমাদের দেশের কথা যদি চিন্তা করেন, তাহলে আমাদের দেশে যতগুলি পাওয়ার প্ল্যান্ট রয়েছে তারা একটা কমন বাসে কানেক্টেড। ওকে, একটা কমন গ্রিডে কানেক্টেড, যেটাকে আমরা বলি ন্যাশনাল গ্রিড। সো সেই ন্যাশনাল গ্রিড থেকে আমরা যারা কনজিউমার, যারা লোড কনজিউম করি, ওকে, ইলেকট্রিসিটি কনজিউম করি, সো কোন জেনারেটর থেকে করি এটা আসলে আপনি বলতে পারেন না। ওকে, উই আর অল কানেক্টেড টু দ্য ন্যাশনাল গ্রিড অ্যাজ এ লোড, তেমনি ন্যাশনাল গ্রিডও কানেক্টেড রয়েছে জেনারেটর। ওকে, সো প্রথমে আমরা যদি প্যারালেল অপারেশন পড়তে যাই, আমাদেরকে জানতে হবে প্যারালেল অপারেশনটা কেন করা হয়। ওকে, সো প্রথম আমাদের যে কমন চিন্তাটা আসে, হুইচ ইজ যে এটা খুব কমন একটা চিন্তা, যে সময়ের সাথে সাথে তো আমাদের লোড বাড়বে, তাই না? তো আজকে যদি আমি একটা পাওয়ার প্ল্যান্ট কমিশনিং করি, তাতে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকবে। সো যখন সেই ক্যাপাসিটিটা রিচ করে যাব আমরা, তখন এরপরে যদি আমাদের লোডকে সাপ্লাই করতে হয়, ইন দ্যাট কেস উই নিড টু ইনক্রিজ আওয়ার ক্যাপাসিটি। ওকে, উপায়টা কি? উপায়টা হলো নতুন একটা পাওয়ার প্ল্যান্ট কমিশনিং করা। ওকে, সেটা আমাদের খুব কমন সেন্স থেকে আমরা চিন্তা করতেই পারি। সো এখন দেখেন অ্যাকচুয়াল কারণগুলো আসলে কি কি। সো আমাদের কমন যে চিন্তাটা করলাম, এটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট। এছাড়া কি কি দেখেন, নাম্বার ওয়ান যেটা ছিল সেটাই ছিল, দেখেন এখানে কিছু পয়েন্ট লেখা রয়েছে, প্যারালাল অপারেশন আমাদের জন্য কেন, মানে আমাদের কেন প্রয়োজন। সো আমরা যে চিন্তা করি, দেখেন যে লোড আস্তে আস্তে বাড়বে, সো উই নিড মোর জেনারেটরস ইন প্যারালাল। নাম্বার টু দেখেন বলেছে রিলায়েবিলিটির ব্যাপারে, অর্থাৎ যখন অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো পাওয়ার জেনারেটর আমাদের সিস্টেমে থাকবে, ওকে, তখন রিলায়েবিলিটি বাড়বে। রিলায়েবিলিটি মানে কি? যে এটা এনশিওর, অর্থাৎ কোনো কারণে যদি একটা পাওয়ার প্ল্যান্টের সমস্যা হয়, আমাদের পাওয়ারের সমস্যা হবে না, তাই না? যেমন দেখেন আমাদের ন্যাশনাল গ্রিড, যেখানে বাংলাদেশের সকল পাওয়ার প্ল্যান্ট কানেক্টেড, এখানে যদি আমাদের যে কোনো একটা পাওয়ার প্ল্যান্টে কোনো প্রবলেম হয়, ওকে, আমরা কি মানে ইলেকট্রিসিটি পাবো না? অবশ্যই পাবো, তাই না?
নাম্বার 3 দেখেন বলেছে having many generators operating in parallel allows one or more of them to be removed for shutdown and preventive maintenance. প্রতিটা পাওয়ার প্ল্যান্ট যেগুলো কমিশনিং করা হয় এটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য। ওকে, সো নির্দিষ্ট টাইম পরে সেটাকে ওভারহোলিং এর জন্য শাটডাউন করতে হয়। ওকে, আর ওভারহোলিং কেন করা হয়? ধরেন এই যে আমরা সিনক্রোনাস মেশিন যেটা পড়তেছি এর মধ্যে কি আছে, রোটরে ইনসুলেশন রয়েছে, ওয়াইন্ডিং এর ইনসুলেশন, ওকে, তারপরে রোটারি অংশগুলো রয়েছে, বিয়ারিং রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা সময়ের সাথে সাথে এগুলোর কি হয়, এজিং প্রসেসের কারণে একটা ক্ষয় হয়। সো একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি মেনটেনেন্স করেন, যখন অল্প ক্ষতি হয়েছে, ধরেন ইনসুলেশন সামান্য একটু 1-2 জায়গায় একটু সমস্যা আছে, সেগুলো যদি ওভারহোলিং করে ঠিক করে ফেলেন, এই জেনারেটরটা আরো বেশি দিন ভালো চলবে। ওকে, সো অন দ্য আদার হ্যান্ড এইগুলো যদি আমরা মেনটেনেন্স ঠিক মতো না করি, সময়ের সাথে সাথে দেখেন এটা নষ্ট দ্রুত হবে, এফিসিয়েন্সি কমতে থাকবে, ওকে, হুইচ ইজ ব্যাড। এই কারণে নির্দিষ্ট সময় পরে ওভারহোলিং করতে, এবং ওভারহোলিং করতে হলে এটাকে শাটডাউন করতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই পয়েন্ট 3, যে শাটডাউন যদি করতে চাই আমাদের অবশ্যই একাধিক জেনারেটর প্রয়োজন। নাম্বার 4, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাধারণত যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন যখন ফুল লোডে থাকে, ফুল লোডে থাকলে পরে তার এফিসিয়েন্সি মোটামুটি ম্যাক্সিমামের কাছাকাছি যায়। ওকে, মানে ম্যাক্সিমাম হয় আর কি, ফুল লোডের কাছাকাছি। হ্যাঁ, এটা একটা ম্যাক্সিমাম আপনার এফিসিয়েন্সি কার্ভ রয়েছে, সেখানে যদি দেখেন ফুল লোডের কাছাকাছি তারা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে রান করে। সো আমরা যদি এনার্জি ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য ম্যাটার অফ এনার্জি ম্যানেজমেন্ট। হ্যাঁ, ধরেন আপনার হাতে অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট রয়েছে বিভিন্ন সাইজের। হ্যাঁ, এখানে সাইজিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। সো আমরা এমন ভাবে এটাকে ম্যানেজ করব, ওকে, যেন প্রতিটা প্ল্যান্ট তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্টে রান করতে পারে আর কি। হ্যাঁ, তো সেটা তখনই পসিবল হবে যখন আপনার হাতে একাধিক পাওয়ার প্ল্যান্ট থাকবে। একটা পাওয়ার প্ল্যান্ট থাকলে তো আর করার কিছু নাই। হ্যাঁ, এখন এই ব্যাপারটা কেন, ইলেকট্রিক পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে মনে রাখবেন যে এই ইলেকট্রিক কারেন্ট, এটাকে তো ধরেন আমরা স্টোর করে রাখার কোনো ব্যবস্থা নেই। ওকে, এখন অবশ্য কিছু কিছু ব্যবস্থা হচ্ছে, ওকে, বাট লার্জ স্কেল মানে টোটালটাকে তো আর স্টোর করে রাখা যায় না। ওকে, সো সেখানে খেয়াল করে দেখেন, আবার স্টোর কিন্তু এসি কে করা হয় না, সেটাকে কনভার্ট করে ধরেন ডিসি স্টোর করে সেটাকে আবার এসি ব্যাক কনভার্ট করা হয় আর কি। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন ইলেকট্রিক পাওয়ার সিস্টেমের জেনারেশন মাস্ট বি ইকুয়ালস টু লোড। ওকে, জেনারেশন এবং লোড যদি সমান না হয়, দেয়ার উইল বি ডেভিয়েশন ইন দ্য ফ্রিকোয়েন্সি। ওকে, যেটা আমরা চাই না। এখন দেখেন এই প্ল্যান্ট গুলোকে যদি আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে রান করতে চাই, তাহলে দেখেন ম্যানেজমেন্টে ইউজুয়ালি কিভাবে করা হয়। কিছু কিছু পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়েছে, যেমন ধরেন বেস লোড পাওয়ার প্ল্যান্ট, এরপরে মিডিয়াম লোড, এরপরে পিক পাওয়ার প্ল্যান্ট। ওকে, পিকার বলে এগুলোকে। তো বেস লোড পাওয়ার প্ল্যান্টে কি থাকে, সাধারণত লার্জ কোল ফায়ার্ড স্টিম টারবাইন, হ্যাঁ, অথবা আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এগুলো দেখবেন সাইজে অনেক বড়। হ্যাঁ, যেমন আমাদের নিউক্লিয়ার যেটা হচ্ছে 1000, 1000, 2000 মেগাওয়াট আর কি। হ্যাঁ, এটা যখন রান করবে এইগুলা একবার অন হলে সহজে বন্ধ হবে না। ওকে, এগুলো চলতেই থাকবে। তার মানে ধরেন আমার যদি লোড যখন লোড কার্ভ যদি আপনারা দেখবেন একটা নির্দিষ্ট লোডের নিচে তো সে নামে না। ওকে, তো সেই অংশটা আমরা ফিল আপ করবো এই বেস লোড পাওয়ার প্ল্যান্ট দিয়ে, যেগুলো কখনো বন্ধ হবে না। এরপরে দেখেন লোড কার্ভের মাঝখানে যেগুলো থাকে মিড লোড, সেটার জন্য ধরেন আমরা এরকম ছোট সাইজের স্টিম টারবাইন বা কিছু ডিজেল এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে পিক যেটা যেটা ধরেন শুধুমাত্র দিনের বিশেষ সময়ে পিক হয়, সেটাকে ম্যানেজ করার জন্য আমরা ওই যে গ্যাস টারবাইন যেগুলো আর কি, হ্যাঁ, পিকার পাওয়ার প্ল্যান্ট, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বেজ লোড পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে খরচ কম হয়, এবং একেবারে খরচ কম করতে হয় দেখেন যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে না, সেখানেও কিন্তু আমাদের ইলেকট্রিসিটি যে মানে প্রাইসটা সবচেয়ে কম। ওকে, আর আমাদের ফিউল যেসব জায়গায় ব্যবহার করা হয় তাদের মধ্যে আমার বেজ লোড পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো, সেগুলো খরচ সবচেয়ে কম, পিকারে কিন্তু সবচেয়ে খরচ বেশি আর কি। ঠিক আছে, সেইভাবে আমরা এনার্জিকে আমরা ম্যানেজ করতে পারি আর কি, সো দ্যাট আমাদের খরচটা কম হয়। ওকে, এটা ইকোনমিক যেন হয় সেই জন্য।
তাহলে দেখেন এটাও একটা প্যারালাল অপারেশনের সুবিধা। এই যে বললাম 4 নম্বর পয়েন্টে যে এফিসিয়েন্সি ওয়াইজ যদি আমরা রান করাতে পারি মেশিনগুলোকে, তার মানে কি এফিসিয়েন্সি হাইতে যদি কোনো মানে ম্যাক্স এফিসিয়েন্সিতে কোনো মেশিন অপারেশনাল থাকে, তার মানে কি আমি ইনপুটের তুলনায় আউটপুট ওটা ওই মেশিনের ক্ষমতা অনুযায়ী ম্যাক্সিমামটা পাচ্ছে আর কি, তাই না? অন্য যে কোনো পয়েন্টে ইনপুটের সঙ্গে আউটপুটের রেশিও যেটা সেটা আমার জন্য সুইটেবল হবে না আর কি। এখন দেখেন এই ছবিটা দেখেন, একটা জেনারেটর সাপ্লাই করতেছিল, ওকে, আর একটা জেনারেটর আমি তার সঙ্গে প্যারালাল করতে চাই। এখন যেহেতু এটা 3 ফেজ, এখানে কিছু ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমি চাইলেই এর 3টে টার্মিনাল লোডে দেওয়া আছে, এরও 3টে টার্মিনাল লাইনে এরকম প্যারালালি ওই যে আপনারা তার দিয়ে জোড়া দিয়ে দিলেন, কাজ হয়ে গেল। ওকে, ব্যাপারটা আসলে সেরকম না। দুইটা জেনারেটরকে ওকে যদি প্যারালাল করতে চাই আমাদেরকে কিছু শর্ত ফুলফিল করতে হবে। ওকে, देयर আর সাম কন্ডিশনস। সো নাম্বার 1 কন্ডিশনটা কি দেখেন, the RMS line voltages of the two generators must be equal। হ্যাঁ, অর্থাৎ জেনারেটরের যে টার্মিনাল ভোল্টেজ হবে, ইনকামিং জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ, সেটা অবশ্যই যার সঙ্গে আপনি প্যারালাল করতে চান তার টার্মিনাল ভোল্টেজের সমান হতে হবে। এটা না বোঝার কিছু আছে? এখন প্রশ্ন হলো না হলে কি হবে? ওকে, সো না হলে কি হবে আমি পরে আলোচনা করি, আগে শর্তগুলো একটু দেখেন। নাম্বার 2, the two generators must have same phase sequence। আমরা জানি যখন 3 ফেজ থাকে তখন ফেজ সিকোয়েন্সের একটা ব্যাপার থাকে। ওকে, কি কি হইতে পারে? এবিসি সিকোয়েন্স অর এসিবি সিকোয়েন্স, তাই না? তার মানে একটা মেশিন ইদার ক্লকওয়াইজ রোটেট করতে পারে অর অ্যান্টি ক্লক রোটেট করতে পারে। দুইটা সিকোয়েন্সে দুই দিকে হয়, তাই না? এবিসি সিকোয়েন্সে যদি ক্লকওয়াইজ হয়, এসিবিতে তার উল্টো হবে। তো এটা আমাদের এনশিওর করতে হবে যেন দুইটা মেশিনের ফেজ সিকোয়েন্স সমান হয়। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। না হলে কি হয় অবশ্যই আমি পরে আলোচনা করতেছি। নাম্বার 3, the phase angles of the two A phases must be equal। ওকে, শুধু যে ফেজ সিকোয়েন্স সমান হলেই হবে না, যে কোনো একটা ফেজের, ধরেন এ ফেজ আমি ধরতেছি, এখানে এ ফেজের অ্যাঙ্গেলটা সমান হতে হবে। অর্থাৎ ধরেন এ ফেজের অ্যাঙ্গেল যদি আমার রানিং মেশিনের 0 হয়, ইনকামিং মেশিনেরও আমার 0 হতে হবে। ওকে, নাম্বার 4, ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি আমার ইনকামিং জেনারেটরের সমান হতে হবে, বাট প্যারালালের সময় স্লাইটলি হায়ার রাখা হয় সো দ্যাট এটা অ্যাডজাস্ট হয়ে সমান হয়ে যায় আর কি, ঠিক আছে? এখন এই যে 4টা কন্ডিশন আপনারা শুনলেন, হ্যাঁ, 4টা কন্ডিশন মানে প্রাথমিক দেখায় আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এমনি বুঝতে পারতেছেন? এই 4টা কন্ডিশনের মধ্যে কি এমন কোনো টার্ম রয়েছে যে যেটা বোঝা যাচ্ছে না? দেখেন, ইনপুট ভোল্টেজ যেটা মানে টার্মিনাল ভোল্টেজ যেটা, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। ফেজ সিকোয়েন্স সেটাও আপনারা জানেন, ফেজ অ্যাঙ্গেল কি সেটাও বাই দিস টাইম আপনারা জানেন। ওকে, ফ্রিকোয়েন্সি কি সেটাও আপনারা জানেন। ওকে, সো না বোঝার কিন্তু কিছু নেই। ওকে, এখন দেখেন আমরা আলোচনা করি এই কন্ডিশনগুলো ফুলফিল না হলে কি হয়। ওকে, সো দেখেন কন্ডিশন 1 এবং 3, তাই না? ইচ ফেজ ভোল্টেজ এন্ড ফেজ অ্যাঙ্গেল মাস্ট বি আইডেন্টিক্যাল। সেই না হলে কি হয় এখানে পাশে সুন্দর করে সব লেখা রয়েছে আর কি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, ফেজ অ্যাঙ্গেল সমান যদি না হয়, হ্যাঁ, অথবা আপনার ফেজ ভোল্টেজ ম্যাগনিটিউড, হ্যাঁ, অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড দুইটা আসলে ব্যাপার। সো যে কোনো দুইটা এসি সিগন্যাল, হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, ধরেন দুইটা এসি সিগন্যাল, হ্যাঁ, এই যে একটা এবং এই যে একটা, এই দুইটাকে যদি আমি প্লাস করি, তাই না? খেয়াল করে দেখেন, দুইটা যদি একদম সেম টু সেম হয় তাহলেই যে একটা অ্যাডিটিভ হয়ে আমি একটা নতুন সাইন ওয়েভ পাবো, তাই না? মানে দুইটা একদম সেম টু সেম এবং টোটালটাই প্লাস হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি সেম টু সেম না হয়,
ধরেন এইটা একটা ছিল, আবার এইটা একটা ছিল আর কি। হ্যাঁ, এরকম যদি হয়, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেলও মিল নাই, ফেজের ম্যাগনিটিউডও মিল নাই, হ্যাঁ, তাহলে এই অবস্থায় দুইটাকে যদি আমি প্লাস করে দেই তাহলে কি হবে দেখেন, তাদের মাঝখানে কি হবে, কারেন্ট ফ্লো করা ট্রাই করবে না? তার মানে ইভেন্চুয়ালি এই দুইটা মিলে নতুন একটা সাইন তৈরি হবে, অবশ্যই সাইন তৈরি হবে। ওকে, কিন্তু সেটা কিন্তু এই দুইটা ফুল সেম ফেজে যোগ করলে যে ফুল ম্যাগনিটিউড হইতো, হ্যাঁ, সেরকম কিন্তু হবে না। তার চেয়ে অবশ্যই কি হবে, স্মলার হবে। এবং সেটাও বড় কথা না, এই দুই ওয়াইন্ডিং এর মাঝখানে একটা হিউজ পরিমাণ ট্রানজিয়েন্ট তৈরি হবে আর কি, ঠিক আছে? এবং সার্কুলেটিং কারেন্ট ফ্লো হওয়া ট্রাই করবে, মানে হবে আর কি। হ্যাঁ, যেটা আমাদের জন্য আনডিজারেবল কন্ডিশন এন্ড ইভেন্চুয়ালি ইট উইল ড্যামেজ এভরিথিং। ওকে, সো এটা করা যাবে না, এন্ড দিস ইজ দ্য ম্যান্ডেটরি। দিস ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল মাস্ট বি আইডেন্টিক্যাল। ওকে, এটার দ্বিতীয় আর কোনো সুযোগ নেই। এরপরে দেখেন কন্ডিশন 2। কন্ডিশন 2 কি বলেছিল? ফেজ সিকোয়েন্স। এটা তো বুঝতেই পারতেছেন, ফেজ সিকোয়েন্স কি দেখেন, এ বি সি, থ্রি ফেজ আপনারা পড়েছেন তাই না? একটা ধরেন এ সি পি। এখন দেখেন এই থ্রি ফেজ, এটাকে যদি আমি কানেক্ট করে দিই, দুই সিকোয়েন্স, হ্যাঁ, ধরেন এ এ মিলল, ওকে, এই যে সাইন ওয়েভ যেটা বলেছিলাম, এ এ মিলল, বি আর সি মিলল না, তাহলেও দেখেন ওই কন্ডিশন 1 এর মধ্যে কেস হবে না। দুইটার মাঝখানে কি হবে, হিউজ ট্রানজিয়েন্ট এবং লার্জ সার্কুলেটিং কারেন্ট, যেহেতু যখন বি পজিটিভ পিক তখন কিন্তু সি পজিটিভ পিক না, তাই না? তার মানে দেয়ার উইল বি এ ভোল্টেজ ডিফারেন্স। ওকে, তার মানে কি সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। সো ফেজ সিকোয়েন্স এটাও ম্যান্ডেটরি একটা কন্ডিশন। লাস্টলি কি ছিল? ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা একটু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, ফ্রিকোয়েন্সি সমান না হলে কি, দেখেন এখানেও কিন্তু একই কেস। ধরেন দিস ইজ এ সাইন ওয়েভ, ওকে, এন্ড দিস ইজ অলসো সাইন ওয়েভ। এই দুইটাকে একটার উপরে একটা ফেলায় দেখেন, এটার ফ্রিকোয়েন্সি দেখে বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সি হায়ার, এটার কি ফ্রিকোয়েন্সি লোয়ার। এই দুটাকে সিগন্যালকে যদি আপনি অ্যাড করেন তাহলে দেখেন এই যে কন্ডিশন 1 যেটা, হ্যাঁ, ভোল্টেজ এবং ফেজ সমান হওয়ার কথা, সেটা কোনোটাই দেখেন ফুলফিল হয় না। ওকে, চিন্তা করেন এই সিগন্যালের মধ্যে এরকম এরকম অনেকগুলো, হ্যাঁ, তাহলে দেখেন এট এনি পয়েন্ট দুটা ভোল্টেজ কিন্তু একদম সেম পয়েন্টে আসে নাই, তাই না? সো দ্যাটস ওয়াই আবার কন্ডিশন 1 এর যে প্রবলেম ছিল সেটাই ঘটবে আর কি। সো ফ্রিকোয়েন্সিও সমান হওয়া প্রয়োজন। সাধারণত ইনকামিং জেনারেটর ফ্রিকোয়েন্সি স্লাইটলি হায়ার রাখা হয় সো দ্যাট ফেজ অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট হতে পারে আর কি। হ্যাঁ, স্লাইটলি হায়ার, যখন কানেক্ট করা হয় তখন তাদের ফ্রিকোয়েন্সি এবং ফেজ অ্যাঙ্গেল সবকিছু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে একটা কমন জিনিসে আসে। ওকে, এটা হলো গিয়া প্যারালেল করার প্রসেস, মানে ফুলফিল করতে হয় যে কন্ডিশন গুলো আর কি। হ্যাঁ, প্রসেস নিয়ে আমরা এখন আলোচনা করি নাই। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হলো প্যারালেল অপারেশন কেন প্রয়োজন এবং এই প্যারালেল করতে হলে কি কি কন্ডিশনকে ফুলফিল করতে হয়। এখন দেখেন দ্য প্রসেস। হ্যাঁ, প্রসেসটা কি? প্রসেসটা খুবই সোজা। এই যে ধরেন একটা জেনারেটর সঙ্গে আর একটা জেনারেটর আমি দিচ্ছি, মাঝখানে দেখেন প্রতিটা লাইনের মাঝখানে 3টা বাল্ব লাগানো রয়েছে আর কি, ঠিক আছে? সো 3 বাল্ব মেথড। সো আমাদের ল্যাবে আপনারা করেছেন যে সিনক্রোনাইজিং মডিউল লাগানো হয়েছে, ওর মধ্যে আসলে আর কিছুই না, 3টা বাল্ব আছে। ওকে, তো বাল্বের কানেকশনের উপরে ভিত্তি করে এই প্রসেসটা চেঞ্জ হয়। ওকে, এই বইতে যেটা ব্যবহার করেছে সেটা হলো 3 বাইট 3 ডার্ক, হ্যাঁ, সেই মেথড। আর আমাদের ল্যাবে আমরা ব্যবহার করেছি সেই মেথডের নামটা কি আপনাদের মনে আছে? কে বলতে পারবেন? এনিওয়ান? 2 bright, 1 dark. রাইট। সেটাও কানেকশনটা এমন ভাবে দেওয়া আছে যখন দুইটা উজ্জ্বল ভাবে জ্বলবে এবং একটা ব্রাইট হবে, এবং সিনক্রোনাইজিং মডিউলের মাঝখানের উপরে যেটা, হ্যাঁ, যে বাল্বটা ছিল সেটা যদি
আমার ডার্ক হয়, নিচের দুইটা ব্রাইট হয়, তাহলে আমরা বুঝি যে তিনটা ফেজ একটা আরেকটার উপরে একদম সমানভাবে ইম্পোজ করা গেছে। সো এখন আমরা প্যারালেল করতে পারি। ওকে, সো এখন দেখেন জেনারেল প্রসিডিওরটা কি প্যারালেল করার জন্য। প্রথমে আমরা আমাদের ইনকামিং জেনারেটরের ফেজ ভোল্টেজটা বা টার্মিনাল ভোল্টেজটা চেক করবো। হ্যাঁ, এটা ভোল্টমিটার দিয়ে করতে পারেন, খুব ইজি। দুটা আইডেন্টিক্যাল রাখার চেষ্টা করব। এরপরে কি করব, ফেজ সিকোয়েন্স আমরা চেক করব। হ্যাঁ, ফেজ সিকোয়েন্স অনেক ভাবে চেক করা যায়। মেশিনের রোটেশন দেখে চেক করা যায়। কোন মেশিনে যদি এটা মোটর হইতো রোটেশন দেখে করা যায়। তো এখানে একটা দেখেন প্রসেস বলেছে জেনারেটরের সাথে একটা ইন্ডাকশন মোটর কানেক্ট করতে, করে দেখতে যে রোটেশনটা কোথায় হয়। হ্যাঁ, একবার সিস্টেমের রোটেশন দেখবেন লাগায়, এরপরে জেনারেটরের সাথে দেখবেন, তাহলে আপনি দেখবেন ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। ওকে, এছাড়া আমাদের ল্যাবে ফেজ সিকোয়েন্স মিটার রয়েছে, সেটা লাগালেও রোটেশনটা দেখা যায়। দেখে দেখে আপনি এরপরে জেনারেটরকে কানেক্ট করতে পারেন। কিন্তু কাহিনী হলো শুধু এই ভোল্টেজ এবং ফেজ সিকোয়েন্স দেখে তো আমি জেনারেটরকে কানেক্ট করতে পারি না। আমাকে কানেক্ট করার মুহূর্তে যেন তিনটা ফেজ আইডেন্টিক্যাল হয়েছে সিস্টেমে তিনটা ফেজের সাথে, সেটা দেখতে হবে। সো বেটার ওয়ে হলো সরাসরি আমরা যে মডিউলটা ব্যবহার করব, যেখানে আমার এই যে তিনটা বাল্ব থাকবে। ওকে, এটা একটা পদ্ধতি। সো এই বইতে দেখেন, ধরেন এটা একটা মডিউল। হ্যাঁ, প্রতিটার সঙ্গে দেখেন সুইচ, একটা সুইচ আর কি। এই যে সুইচ S1 অন করা মাত্র তিনটা সুইচ কানেক্ট করে দিবে আর কি। হ্যাঁ, তার আগে দেখেন বাল্বের কানেকশনটা দেখেন। বাল্বের প্রতিটা ফেজের মাঝখানে, হ্যাঁ মানে ধরেন সিস্টেম ফেজ আর জেনারেটরের ফেজ, হ্যাঁ আইডেন্টিক্যাল ফেজের মাঝখানে এই বাল্বটা বসানো আছে। ঠিক আছে, তাহলে বাল্বের অপারেশনটা কি হবে খেয়াল করে দেখেন। একটু সংক্ষেপে বলি বাল্বটা কিভাবে কাজ করবে, হুইচ ইজ খেয়াল করে দেখেন। যদি প্রতিটা ফেজ ঠিক মতো মিলে যায়, আমরা একটা ফেজের কথা আগে আসি। ধরেন এইখানে যদি এইখানে সেম সাইন ওয়েভ এবং এইখানে যদি সেম সাইন ওয়েভ হয়, সেম টু সেম, ফ্রিকোয়েন্সি সমান, ফেজ অ্যাঙ্গেলটা সমান এবং ম্যাগনিটিউড সমান, তাহলে এই বাল্বটা জ্বলবে না নিভে থাকবে? এনিওয়ান কে বলতে পারবেন? বাল্বের কানেকশনটা দেখেন। ধরেন এখানেও সেম সাইন ওয়েভ, এখানেও সেম সাইন ওয়েভ, এই বাল্বটা জ্বলবে না নিভবে? নিবে থাকবে। নিভে থাকবে, রাইট। এটাই হলো গিয়া আমাদের ওয়ার্কিং মেকানিজম, আর কিচ্ছু না। কোনো কারণে যদি ডিফারেন্স হয়, এই সাইনের সঙ্গে যদি এই সাইনটা না মিলে, তাহলে কি হবে? সে জ্বলে থাকবে। ডিফারেন্স যত বেশি হবে তত উজ্জ্বল ভাবে জ্বলবে, ডিফারেন্স যত কম হবে তত সে ডার্কার হবে, এবং ডিফারেন্স না থাকলে সে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ দ্য মেকানিজম, আর কিছু এর মধ্যে নাই। ফেজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড কত সিম্পল ব্যাপার আর কি, কত ইজি ওয়েতে কাজ সেরে ফেজ ফেলা যায়। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। সেটাই বলা হয়েছে যে কিভাবে আমরা এটা চেক করতে পারি। তো এই মেথড অনুযায়ী যখন অল থ্রি বাল্বস, যেখানে দেখেন all three bulbs brighten and dark together, then the system has same phase sequence. আর সাকসেশন যদি হয় তাহলে বুঝতে হবে যে অপোজিট ফেজ সিকোয়েন্স। ওকে, এবং তারপরে কি বলা হচ্ছে, যখন যে চেঞ্জ যখন বেশি থাকে, যেটা আমি অলরেডি বলেছি, সো অনেক বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, আর চেঞ্জ কম মানে ডার্কার হবে আর কি। হ্যাঁ, চেঞ্জ না তখন, তার মানে যখন সব ডার্ক হয়ে যাবে আমরা বুঝবো যে আমার সিস্টেম একদম টোটালি একটার সাথে একটা আইডেন্টিক্যাল হয়েছে, তখন আপনার সুইচটা অন করে দিতে পারবো। এখন দেখেন থার্ড যে পয়েন্ট এখানে বলতেছে, যেটা অলরেডি হয়তো আমি একটু বলে ফেলেছি, সেটা হলো ইনকামিং জেনারেটর ফ্রিকোয়েন্সি স্লাইটলি হাই রাখা হবে, এবং তারা যখন আপনার কানেক্টেড হবে তখন ওই ফেজ অ্যাঙ্গেল আস্তে আস্তে স্লোলি অ্যাডজাস্ট হয়ে একদম সেম টু সেম হয়ে যাবে, আমাদের বাল্বগুলো ডার্ক হয়ে যাবে। মানে এই মেথড অনুযায়ী আমরা সুইচ অন করে দেব। কোশ্চেন হলো যে ফ্রিকোয়েন্সি সমান না হলে কি হবে, তাই না? যেটা একটু আগে আপনাদেরকে বলেছি, সমান না হলে কি হবে দেখেন, লার্জ ট্রানজিয়েন্ট অকার হবে আর কি। ঠিক আছে, এবং ইভেনচুয়ালি আসলে আমরা প্যারালেল করতে পারবো না, তাই না?
সো এটা আমরা বুঝতে পেরেছি। এখন দুইটা ব্যাপার আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্লাইটলি হাই যদি হয় তাহলে সেটা আস্তে আস্তে ফেজ অ্যাঙ্গেল অ্যাডজাস্ট হবে, তাই না? এবং যখন আমরা পরে আরো দেখবো ইনফাইনাইট বাসে যখন আমরা যখন হাউস ডায়াগ্রাম দিয়ে দেখবো যে স্লাইটলি হায়ার ফ্রিকোয়েন্সির কোনো মেশিনকে যখন এই সিস্টেমের সঙ্গে প্যারালেল করা হয় তখন ইনিশিয়ালি সে ধরেন ফ্লোটিং পজিশনে থাকে আর কি, হ্যাঁ, মানে পাওয়ার সে ডেলিভারও করে না বা কনজিউমও করে না, ঠিক আছে, ফ্লোটিং পজিশনে থাকে। তারপরে কিছু কন্ট্রোলেবিলিটি আছে, কিছু সেখানে চেঞ্জ করলে আস্তে আস্তে সে সাপ্লাই দেওয়া শুরু করে আর কি। অন দ্য আদার হ্যান্ড আমাদের ফ্রিকোয়েন্সি যদি লো থাকে, হ্যাঁ, ইনকামিং জেনারেটর ফ্রিকোয়েন্সি যদি লো থাকে তাহলে যেটা ঘটবে পাওয়ার ট্রানজিয়েন্ট তো হবেই, এন্ড ইভেন্চুয়ালি ইট উইল অ্যাক্ট লাইক এ মোটর, হ্যাঁ, অর্থাৎ সে পাওয়ার সাপ্লাই করার বদলে সে কি করবে, পাওয়ার কনজিউম করা শুরু করবে আর কি, ঠিক আছে। তাহলে কি আমার জেনারেটর হইলো? জেনারেটর তো হইলো না। এই কারণে ফ্রিকোয়েন্সি অবশ্যই স্লাইটলি হায়ার থাকবে, মানে সহজ কথা ইকুয়াল হবে, বাট হায়ার রেখে প্যারালাল করলে সে স্লোলি অ্যাডজাস্ট হয়ে ইকুয়াল হবে। স্যার এটা একটু বল। এখন দেখেন যে একটা কোশ্চেন, হাউ টু বি শিওর দ্যাট দ্য সিস্টেমস আর ইন ফেজ। হ্যাঁ, তো ফেজ কিভাবে করা যায়? একটু আগের যে পদ্ধতি দেখলেন আমাদের ল্যাবেও যে পদ্ধতি স্মল মেশিনের সাহায্যে করা যায়, মানে স্মল মেশিনের সাহায্যে না, স্মল মেশিনের জন্য যেটা করা হয় ওই যে আমার সিনক্রোনাইজিং মডিউল, ওকে, যেখানে বাল্ব থাকবে এবং বাল্বগুলা দেখে আমরা বুঝবো যে সিস্টেম ইন ফেজ হয়েছে এবং আমরা সুইচটা অন করে দিব, ঠিক আছে। অ্যানাদার একটা মেথড রয়েছে, সেটাকে আমরা বলি সিনক্রোস্কোপ। সিনক্রোস্কোপটা এক ধরনের মোটর, হ্যাঁ, সেটার কনস্ট্রাকশনটা আমরা পরের স্লাইডে দেখব। এই সিনক্রোস্কোপ দিয়েও আপনার ফেজের মানে দুইটা ফেজ কি অবস্থায় রয়েছে সেটা বোঝা যায় আর কি, ঠিক আছে। এবং ইন প্র্যাকটিক্যাল কি হয়, লার্জার যে সিস্টেমগুলো যখন প্যারালেল করা হয় তখন এই মডিউল, এই লাইটের বাল্ব এগুলা ইউজ করা হয় না, হ্যাঁ, লার্জ পাওয়ার প্ল্যান্ট সেগুলো কম্পিউটারের সাহায্যে সরাসরি আমাদের প্যারালেলের মেকানিজম রয়েছে আর কি, হ্যাঁ। সো এই বাল্ব জ্বালানো দেখে ভাবেন না যে প্র্যাকটিক্যালি পাওয়ার প্ল্যান্টে যে বাল্ব পাবেন আর কি। এটা আমাদের স্মল মেশিনের জন্য আমরা করতে পারি, স্মল মেশিনে এইভাবে আপনার প্যারালেল করা যায়, ওকে। আর সিনক্রোস্কোপ ব্যাপারটা কি দেখেন, আমরা পরের স্লাইডে যাই, হ্যাঁ, দিস ইজ এ এফওয়াইআই টপিক, হ্যাঁ, শুধু আপনার জানার জন্য। এইখানে দেখেন সিনক্রোস্কোপের কনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে। তার জেনারেটর 1 এই যে কমন বাসে কানেক্টর, জেনারেটর 2 আমি কানেক্ট করতে যাচ্ছি দুইটা ফেজ থেকে। এই যে দেখেন সিনক্রোস্কোপ, ইটস দেখে বুঝতে পারতেছেন একটা মোটর। এখানে ফিল্ডে একটা ওয়াইন্ডিং দেওয়া আছে দেখেন, যেটা আপনার এই এসি দুইটা ফেজ থেকে এসে সাপ্লাই দিবে ফিল্ডে। আবার রোটরেও দেখেন একটা ওয়াইন্ডিং রয়েছে, সেটা আবার এসি দুইটা ফেজ থেকে এসে রোটরে সাপ্লাই দিবে, হ্যাঁ। তাহলে কি হবে, এই দুইটা ফ্লাক্সের মধ্যে ইন্টারাকশন হবে এবং এটা রোটেট করে, ওকে, ঠিক আছে, এটা রোটেট করে করে দেখেন এই যে মাঝামাঝি থাকা মানে স্থির, হ্যাঁ, মানে তখন সে স্থির হবে আর কি। তো সেটা দেখে আমি বুঝবো যে আমার দুইটা ফেজ সম্পূর্ণ মিলে গিয়েছে। সেটা এফওআই টপিক। সবচেয়ে মজার বিষয় হলো এই নিচে এখানে দেখেন ইউটিউব লিংক দেওয়া আছে একটা, হ্যাঁ, ইউটিউব লিংকটা আমি গুগল ক্লাসে হয়তো পোস্ট করে দিব বা স্লাইডেও আছে। এটা এখান থেকে যদি দেখেন, এখানে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে যে হাউ সিনক্রোস্কোপ ওয়ার্কস, ওকে, ভেরি ইজি জিনিস। এটা ছিল একটা সিনক্রোস্কোপের ব্যবহার। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ফ্রিকোয়েন্সি পাওয়ার, যেটা আমাদের জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, ওকে। তো সেটা আমরা নেক্সট দিন শিখবো। আজকে আমাদের এইটুকুই। এখন বলেন এইটুকের মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোশ্চেন রয়েছে আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, কোনো কোশ্চেন যদি না থাকে একটু আমরা অঙ্কটা দেখি। অঙ্কের জন্য আমরা আলাদা সেশন করব, ওকে, অবশ্যই ক্লাস টাইমে না। আর নেক্সট উইকে কিন্তু আমাদের কুইজ পরীক্ষা, ওকে। সো আমি দেখি ভিডিওগুলো আপলোড করে দিব আজকের মধ্যে।
কুইজ কি ডক ফাইল হবে? অঙ্কটা কি বলতেছে দেখেন, আচ্ছা কুইজের বিষয়ে পরে কথা হবে। 200 kVA 480 volt 50 hertz Y connected generator rated field current 5 ampere was tested and the following data were taken. VT open circuit at rated IF was rated IF কোনটা মানে 5 ampere IF তাই না, এই অবস্থায় 540 আর ISC যেটা 300 ampere, ঠিক আছে। When a DC voltage of 10 volt was applied to two of the two terminals, a current of 25 ampere was measured. Okay. তাহলে এখন দেখেন আমাকে ফাইন্ড দ্য ভ্যালু মানে মডেল প্যারামিটারের ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে আমরা আর এর ভ্যালু লাগবে, ঠিক আছে। এখানে দেখেন এই 3 নাম্বারটা দিয়ে আমার আর এর ভ্যালু বের করা যায় কিভাবে দেখেন, খুবই সহজ। ধরেন একটা ওয়াই কানেক্টেড জেনারেটর তাই না, তারা করেছে কি দুইটা টার্মিনালের মধ্যে একটা ডিসি ভোল্টেজ দিয়েছে, সেটা কত দিয়েছে 10 ভোল্ট দিয়ে তারা কারেন্ট পাইছে হলো 25 অ্যাম্পিয়ার তাই না। এটা আমার হলো আর এ ওকে। তাহলে দেখেন 10 ভোল্ট অ্যাপ্লাই হলো কোথায়, আর এ প্লাস আর এ মানে 2 আর এ, তাই দেখেন 2 আর এ সমান সমান ভিডিসি বাই আইডিসি, তার মানে 10 ভোল্ট ডিভাইডেড বাই 2 ইন্টু 25, যেহেতু আমি 25 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি তাহলে 0.2 ওহম। ওকে, তার মানে আর এর সমান সমান 0.2 ওহম। ওকে, দেখছেন কত সহজ, আর এর ভ্যালু কিন্তু বের হয়ে গেল, যেটা আমরা বাস্তবে কিভাবে করতাম ওহম মিটার ধরতাম, ঠিক আছে। এরপরে দেখেন the internal generated voltage তাই না, the rated field current কত বলেছে ভিওসি 540 ভোল্ট বলেছিল, তার মানে পার ফেজে যদি আমি নিয়ে যাই √3 করলে 318 ভোল্ট। ওকে, শর্ট সার্কিট কারেন্ট কত আমি বলেই দিছি, আমি রেটেড কারেন্ট আইএসসি মানে রেটেড ফিল্ড কারেন্টের জন্য, এগুলো ফিল্ড কারেন্ট অনুযায়ী চেঞ্জ হয়, তার মধ্যে বলে দিয়েছি দিস ইজ ফর রেটেড ফিল্ড কারেন্ট। তাহলে এখন দেখেন অ্যাকর্ডিং টু সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড কি হবে, এই যে রেটেড ফিল্ড কারেন্টের জন্য দেখেন 312 মানে এই যে 311.8 কে 312 বলেছি আমি। ওকে, তাহলে এই রেটেড ফিল্ড কারেন্টের জন্য এক্সএস এর ভ্যালুটা কত এটা আমার বের হয়ে আসবে, সেটা কি দেখেন ইএ বাই আইএ 311.8 ডিভাইডেড বাই 300, এখান থেকে করে 1.02, this is the value of excess. So it's a very simple equation. Okay, বুঝতে পেরেছেন? এটা যদি বুঝে থাকেন আমরা নেক্সট ম্যাথটা একটু যাই। ওকে, ও নিচের একটা অংশ ছিল সেটা হলো যে আমরা যদি আর এ কে নেগলেক্ট করি তাই না, আর এ কে নেগলেক্ট করলে এক্সেস এর ভ্যালুটা বের করা যায়, বাট আমরা ইউজুয়ালি আর এ কে নেগলেক্ট করব না। এখন আপনারা পরের অঙ্কটা একটু দেখেন। ঠিক আছে, পরের অঙ্কটা একটু আপনারা দেখতে থাকেন। সরি, আমি তো এতক্ষণ কিছু বলিও নাই। বলেছি অঙ্কটা পড়েন। সবই কি সাউন্ড দিয়ে হয়? সাউন্ড ছাড়াই পৃথিবীর বড় বড় কাজ হয় না স্যার, হুট করে সাউন্ড অফ হয়ে গেছে, চিন্তা করে দেখলাম স্যার, নেট গেল না অন্য কিছু। না ঠিক আছে, ইউ আর রাইট। আপনাদেরকে পড়তে দিয়েছিলাম অঙ্কটা, কারণ মেশিনের অঙ্কগুলো দেখবেন একটু বড় বড়, অঙ্কগুলি বড়, বাট যখন সলভ করতে থাকবেন দেখবেন ইটস ভেরি ইজি, পিস এ কেক। সো দেখেন অঙ্কটা কি ছিল, 480 ভোল্ট, when I say this volt, এটা টার্মিনাল ভোল্টেজ। ওকে, রিমেম্বার delta connected 4-pole synchronous generator has the OCC shown in figure, এত তার মানে অবশ্যই একটা OCC কোথাও দেওয়া আছে।
দেখি ওসিসিটা কই, ওসিসিটা এখানে দেয় নাই, ঠিক আছে। তার মানে একটা ওসিসি কার্ভ দেওয়া আছে। ওসিসিটা আসলে ম্যাগনেটাইজেশন কার্ভ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন ফিউচার যত অঙ্ক থাকবে, জেনারেটর বলেন মোটর বলেন, এই ম্যাগনেটাইজেশন কার্ভটা দেওয়া থাকবে। The generator has a synchronous reactance of 0.1 ohm and the armature resistance of এত। At full load, the machine supplies 1200 ampere at 0.8 pf lagging. হ্যাঁ, ওকে, এটা ফুল লোড ল্যাগিং অবস্থায় সে 1200 অ্যাম্পিয়ার দিতে থাকে। Under full load conditions, the friction and windage loss 40 kilowatt. ফুল লোড কথাটা বারবার বলা হচ্ছে কারণ লোডের সঙ্গে সবই চেঞ্জ হয়, তাই না? ধরেন আমাদের সেই নির্দিষ্ট পার্টিকুলার কন্ডিশনে লসটা কত। সো দ্য কোর লসেস আর এত, দোজ যদিও এগুলো কনস্ট্যান্ট লস, ওকে, ঠিক আছে। ফ্রিকশন এন্ড উইন্ডোজ ডিপেন্ডস অন আমার রোটেশনাল স্পিড, আর কোর লস তো কোর লস, সেটা ডিপেন্ড করে যদি আমার ভোল্টেজ ঠিক থাকে আর কি, সেম ভোল্টেজ আর কি, রেটেড ভোল্টেজ রাখি আর কি। সো এই দুটো অলমোস্ট কনস্ট্যান্ট। অনলি ভেরিয়েবল লস হলো দ্য কপার লস। ইগনোর এনি ফিল্ড সার্কিট লস, তার মানে ফিল্ড সার্কিটে যদি আমাদের কোনো লস হয়ে থাকে আমরা সেটাকে ইগনোর করব। What is the speed of rotation of this generator? How much field current must be supplied to the generator to make the terminal voltage এত at note load? আচ্ছা, আমরা অঙ্ক তাহলে পরে পড়ি, আমরা সলিউশনে যাই। ওকে, প্রথমে দেখেন এই যে রিলেশনশিপ, ঠিক আছে। এই মোটরটা আমি বলে দিছি, এখানে কি কি তথ্য আছে দেখেন। হ্যাঁ, প্রথমটা বলছি স্পিড, ঠিক আছে। তাহলে দেখেন আমরা জানি F ইকুয়ালস টু NMP বাই 120, সেখান থেকে আমরা লিখতে পারি, বা এখান থেকে এটা ডিরেক্টলি লিখতে পারেন। ওকে, NM সমান সমান 120 FE বাই P। তাহলে পোল হলো 4 পোল আর 60 হার্টজ। হ্যাঁ, এই চ্যাপম্যানের বই, এটা যেহেতু ইউএস সিস্টেমের জন্য, তো এখানে দেখবেন সবকিছু ওরা 60 হার্টজে এনে মিলাই দেয় আর কি। ওকে, আমাদের দেশের লিখলে পরে এটা 50 হার্টজ এর রেসপেক্টে লেখা। তো সেটা করে আমি পাইলাম 1800 আরপিএম, ঠিক আছে। এটা হলো পেলাম স্পিড। পরে দেখেন 2 নম্বরে কি ছিল, ইন দিস মেশিন ভিটি সমান সমান V5। কেন ভিটি সমান সমান V5? এনিওয়ান, কে বলতে পারবেন? বা টার্মিনাল ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কেন সমান? ডেল্টা কানেকশন তাই। রাইট, ডেল্টা কানেকশন। Since the generator is at no load, I সমান সমান 0, E সমান সমান V5, কারণ নো লোড অবস্থায় যেটা ইন্টারনাল ইনডিউসড ইএমএফ সেটাই হলো গিয়ে আমার টার্মিনাল ভোল্টেজ। সো সেখান থেকে আমি ইয়ে বলতে পারি, সো ভিটি সমান V5 সমান ইয়ে ইকুয়ালস টু 480 ভোল্ট। ওকে, and from the open circuit characteristics IF হলো গিয়ে 4.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, যেটা আমরা বলে দিয়েছিলাম আগে, না এটা আমরা বলে দিইনি আগে, এটাকে আমরা ওপেন সার্কিট থেকে পাবো আর কি। হ্যাঁ, অর্থাৎ খুব সহজ, যদি আমি ফিল্ড কারেন্ট বলে দিতাম তাহলে এখান থেকে আমি এই নো লোড ভোল্টেজ যেটা সেটা বের করতে পারতাম, আর যদি নো লোড ভোল্টেজটা পেয়ে যায় সেখান থেকে করেসপন্ডিং ফিল্ড কারেন্টটা বের করে ফেলা যায়। তো ধরেন এখানে 480 ভোল্ট, আর এখানে তাহলে কত, এটা দেখা যাচ্ছে একদম মাঝখানে 4.5 অ্যাম্পিয়ার আছে আর কি, ঠিক আছে। সো এই দ্বিতীয় অঙ্কটা সলভ হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা বলেছিল কি আমাদের how much field current, ওকে, তার মানে ফিল্ড কারেন্ট আমরা পেয়ে গেলাম 4.5 অ্যাম্পিয়ার। এরপরে দেখেন সি তে আমাদেরকে কি বলেছিল, if the generator is now connected to a load and the load draws 1200 ampere at মানে ফুল লোড আর কি 0.8 pf lagging, how much field current will be required to keep the terminal voltage equals to 480 volt? ওকে, তার মানে দেখেন বিষয়টা কি, একটু আমরা অঙ্ক পড়ে আগে আমাদেরকে অঙ্ক করার আগে ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, ব্যাপারটা কি, নো লোড ভোল্টেজ ছিল 480, এখন আমি একটা ইন্ডাকটিভ লোডকে কানেক্ট করলাম, তাই না? ইন্ডাকটিভ লোডকে কানেক্ট করা মাত্রই কি হবে, টার্মিনাল ভোল্টেজ কমে যাবে না? এখন বলেছে যে কি পরিমাণ ফিল্ড কারেন্ট লাগবে টার্মিনাল ভোল্টেজ আমি যদি সেই আগের 480তেই রাখতে চাই। হ্যাঁ, তাহলে আপনারা বাই দিস টাইম কি জানেন, ফিল্ড কারেন্ট বাড়াবো না কমাবো? বাড়াবো স্যার। তো একজন বলেন, ফিল্ড কারেন্ট বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াবো স্যার। আচ্ছা, আপনাদের
ক্লাসের মনে হয় সময় শেষ, তো পরের ক্লাসে লেট হয়ে যাবে। সো আজকের ক্লাসটা এইখানেই, ওকে, এখানে শেষ। ম্যাথগুলো আপনারা একটু দেখেন এবং পরবর্তীতে আমাদের ম্যাথের স্পেশাল ক্লাস হবে, ওকে। সো চিন্তার কিছু নেই। সো আজকের মতো এইটুকুই।